রিয়াল মাদ্রিদ আর লস্ট 4 পয়েন্টের লিডে বার্সেলোনা। এবার মাদ্রিদে আসছেন পেপ গুয়ার্দিওলা। সালা আছেন, সালা নেই। লিভারপুল পুড়ছে, স্লট না সালা, থাকবেন কে? মারাদোনায় এসে হারলেন স্পালেত্তি। হ্যারি কেইনের রেকর্ড হ্যাটট্রিক। মেসি ডিসেম্বরে, বুস্কেটস আলবার বিদায়। এমন অনেক ঘটনা ঘটে গেছে শনি রবির ফুটবলে। মঙ্গল বুধবারে চ্যাম্পিয়ন্স লিগে আরও কত ঘটনা ঘটবে, চলুন আমরা সোমবারে দাঁড়িয়ে কথা বলি শনি রবির ফুটবল নিয়ে, একই সঙ্গে মঙ্গল বুধবারের প্রিভিউ নিয়ে। যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1 শুরু আমরা করতে চাই একটা বিগ ম্যাচ দিয়ে। তবে তার আগে মাদ্রিদ যে হারিয়ে গেছে তাই নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন। এবং এই রিয়াল মাদ্রিদ আরও একবার খেই হারিয়েছে, তারা পথ হারিয়েছে এবং এখন সম্ভবত অফিসিয়ালি শাবি আলোনসো ঢুকে গেছেন ক্রাইসিস মোমেন্টে। সবশেষ ম্যাচে সান্তিয়াগো বের্নাবিউতে এই সিজনের ফার্স্ট হারে এই শাবি আলোনসো আর রিয়াল মাদ্রিদ নিয়ে রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টও নাকি মিটিংয়ে বসে গেছে। এটা বলছে, দাবি করছে স্প্যানিশ দৈনিক মার্কা। তারা বলছে এই যে ম্যানচেস্টার সিটির সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে তাদের গুরুত্বপূর্ণ ম্যাচটা রয়েছে, এরপরে নাকি একটা সিদ্ধান্ত আসতে পারে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে। এখনও আসলে শাবি আলোনসোকে সরানোর ওই আলোচনা উঠবে কিনা সেটা আমরা এখনও জানি না, কিন্তু এটুকু আমরা বোধহয় স্পষ্ট করে বলতে পারি শাবি আলোনসোর জায়গাটা রিয়াল মাদ্রিদের হট সিটে বেশ কঠিন হয়ে যাচ্ছে দিনকে দিন। সেল্তা ভিগোর মতো দলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে হেরেছে 2-0 গোলে। ওই 1-0 গোলে তারা অনেকক্ষণ পিছিয়ে ছিল, শেষে গিয়ে 2 নম্বর গোলটা তারা হজম করছে। এবং ওই 2 নম্বর গোলটায় যে কমিক্যাল ডিফেন্ডিং হয়েছে, কি আর করবে রিয়াল মাদ্রিদ, 9 জনের দল নিয়ে তারা ডিফেন্ড করছিল। ওই জায়গাতে সম্ভবত পুরো রিয়াল মাদ্রিদের অসহায়ত্ব সবচেয়ে ভালোভাবে ফুটে উঠেছে। এই ম্যাচ শেষেও শাবি আলোনসো দায় দিয়েছেন রেফারিকে, কিন্তু তার দল আসলে যেভাবে পারফর্ম করেছে গোটা ম্যাচ জুড়ে, তারপরে ওই কথা তার সঙ্গে মানায় কিনা সে প্রশ্নটাও বোধহয় উঠতেই পারে। স্প্যানিশ দৈনিকগুলো আজকে সবাই মিলে শিরোনাম করছে রিয়াল মাদ্রিদকে নিয়ে। মার্কা বলছে মাদ্রিদ আর লস্ট, আজ বলছে ডে অফ দ্য বিস্ট। তারা দাবি করছে সেখানে রেফারিং নিয়ে ঘটনাগুলো এবং সেগুলোই রিয়াল মাদ্রিদের এই হারে প্রভাব রেখেছে বলে তারা বিশ্বাস করে। মুন্দো দেপোর্তিভো ডিজাস্টার অ্যান্ড 4 পয়েন্টস বিহাইন্ড, অর্থাৎ বার্সেলোনার যে 4 পয়েন্টের পেছনে রিয়াল মাদ্রিদ পড়ে গেছে সেটা তারা বলছে। স্পোর্টের হেডলাইন আনহাইন্স। এবং এই পত্রিকার শিরোনামগুলোর চেয়ে বরং ছবিগুলো আমার মনে হয় দেখা উচিত। ছবিগুলো প্রত্যেকটাতেই রিয়াল মাদ্রিদের অসহায়ত্ব প্রকাশিত হচ্ছে। কিলিয়ান এমবাপে মুখ ঢেকে রেখেছেন। কিলিয়ান এমবাপে গোল না করলে রিয়াল মাদ্রিদ যেন গোল করতে পারছে না। গত 3 ম্যাচে যেটা রিয়াল মাদ্রিদ জিততে পারে নাই, তার ভেতরে মোটে একটা ম্যাচের রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপের কাছ থেকে গোল পেয়েছে, আর বাকিগুলো রিয়াল মাদ্রিদ জিততে পারে নাই। এরপরে আসের এই ছবিটা দেখতে পারি আমরা, যেখানে রদ্রিগো তিনি আসলে প্রচণ্ড রাগে রেফারির উপরে আক্রোশ ঝাড়ছেন, অথচ রদ্রিগো গোল করেন না মাসের পর মাস, এবং সেটা রিয়াল মাদ্রিদের জন্য দুশ্চিন্তার কারণ। আরেকটা জায়গায় আমরা ভিনিসিয়াস জুনিয়রকে দেখতে পাচ্ছি মুন্দো দেপোর্তিভোর হেডলাইনে। ভিনিসিয়াস জুনিয়রও লিগে টানা কয়েকটা ম্যাচে গোল পাচ্ছেন না। আর স্পোর্ট জুড বেলিংহামের বসে থাকা ওই ছবিটাকে প্রচ্ছদে নিয়ে এসে রিয়াল মাদ্রিদের টালমাটাল অবস্থা আপনার বুঝতে বাকি নাই। রিয়াল মাদ্রিদ সমর্থকেরাও হয়তো এই ফলগুলো দিয়ে কোনোভাবেই আশা খুঁজে বের করতে পারছেন না। এবং রিয়ালের এই দুর্দশা শুরু হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচ থেকে। মাসখানেক সময় বা তার চেয়ে একটু বেশি সময় আগেও রিয়াল মাদ্রিদ শীর্ষস্থানের লিডে ছিল, একটা হেলদি লিডে ছিল যখন তারা এল ক্লাসিকো জিতলো। এরপর থেকেই পথ হারানোর শুরু তাদের। যে জায়গায় তারা সাধারণত পথ খুঁজে পায় সেরকম একটা ম্যাচ দিয়ে, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের কাছে হারলো। এরপরে টানা 7 ম্যাচে মোটে 2টো জয় তাদের। এবং এই হারটা এমন একটা সময় এলো যখন তারা মিড উইকে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে 4-0 গোলের একটা বড় জয় দিয়ে ম্যাচ শেষ করেছিল। এরপর শাবি আলোনসো বলেছিলেন তার দেখা এই সিজনের বেস্ট পারফরমেন্স ছিল রিয়াল মাদ্রিদের ওই ম্যাচটা। অথচ পরের ম্যাচে গিয়ে সান্তিয়াগো বের্নাবিউতে হেরে আসা, 18 বছর পরে এই সেল্তা ভিগোর কাছে হেরে বসা এবং সেল্তা ভিগোর লো ব্লকটাকে ভাঙতে না পারা, এই সব হতাশা নিয়ে ডাগ আউটেও শাবি আলোনসো কয়েকবার মেজাজ হারিয়েছেন। তিনি একটা হলুদ কার্ডও দেখেছেন। এই কারণেই এই আলোচনাটা আসছে। শাবি আলোনসোর যে স্লো বিল্ড আপ সেটা বাকি টিমগুলোকে বোধহয় রিচ করতে বেশি সাহায্য করছে, এবং সেল্তা ভিগোর যে লো ব্লকটা ভাঙতে না পারা, তার পেছনে স্লো বিল্ড আপের একটা বোধহয় দায় আপনি দিতে পারেন। আপনি এক্সপেক্ট করেন যে রিয়াল মাদ্রিদ খুব দ্রুত ব্রেক করবে, কিন্তু রিয়াল মাদ্রিদের কাছ থেকে আপনি আসলে সেই রকম কিছু দেখেন না। কিন্তু কথা হচ্ছে রিয়াল মাদ্রিদ এই রকম পারফরমেন্স এর আগেও দেখিয়েছে। মানে অন্য পাশের কথা বলি, যে শাবি আলোনসো নতুন কোচ
হিসেবে রিয়াল মাদ্রিদে এসেছেন, তার প্রথম কয় মাস একটু ঝামেলা যেতে পারে, কিন্তু আমরা তো ডিসেম্বরে চলে এসেছি। আর এই রকম পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদ লিগে যতবারই পড়েছে তারা একটা জায়গায় গিয়ে স্বস্তি খুঁজতো, সেই জায়গাটার নাম চ্যাম্পিয়ন্স লিগ। কিন্তু রিয়ালের এখনকার যে পারফরমেন্স সেটাও সেই প্রত্যাবর্তনের গল্পগুলো আমাদেরকে বলে না। রিয়াল যখন লা লিগা জিততে পারে না তখন তারা চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে পুষিয়ে দেয়। এই ব্যাপারটা গত 10 বছরে একরকম প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু সেই জায়গাতেও শাবি আলোনসোর দলের এই খেলা দেখে সেরকম কোনো উচ্চাসা রিয়াল মাদ্রিদ সমর্থকেরাও বোধহয় করতে পারছেন না। এখন বলতে পারেন যে স্বস্তি খোঁজার জায়গা তো এইটা, মানে এই যে তারা মিড উইকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা খেলতে যাবে এবং তাদের চেনা প্রতিপক্ষ গত কয়েক বছরে ইউরোপের সবচেয়ে বড় ম্যাচ রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি। এইরকম দুঃসময়ে যখন আপনার পেপ গুয়ার্দিওলার দলকে ইনভাইট করতে হয় বা আতিথ্য দিতে হয় নিজেদের ঘরের মাঠে, তখন কাজটা আরও বেশি কঠিন হয়ে যায়। কঠিন আরও বেশি হচ্ছে কারণ শাবি আলোনসোর কাছে ডিফেন্ডাররা নাই। ডিফেন্ডাররা না থাকার কারণে তিনি আসলে কাদেরকে পরের লা লিগার ম্যাচে নামাবেন এইটাও আমাদের কাছে স্পষ্ট নয়। দুজন তো রেড কার্ড দেখেছেন, অর্থাৎ লা লিগার পরের ম্যাচে তারা খেলতে পারবেন না, কিন্তু এই দুজন অর্থাৎ কারেরাস এবং গার্সিয়া দুজনেই চ্যাম্পিয়ন্স লিগে এলিজিবল, তাতে তো কোনো সমস্যা নাই। কিন্তু মেন্ডি ইনজুর্ড, মিলিতাওকে হারিয়ে ফেলা, 4 মাসের মতো তিনি থাকবেন না রিয়াল মাদ্রিদে, এবং তিনি না থাকলে রিয়াল মাদ্রিদের ডিফেন্সের অবস্থা কি দাঁড়ায় সেটা বোধহয় সবাই কম বেশি জানেন। হুইসেন ইনজুর্ড, আলাবা ইনজুর্ড, কারভাহাল ইনজুর্ড, আর্নল্ড ইনজুর্ড, রুডিগার তিনি আছেন ফিট, আর আছেন আসেনসিও। এরপরে একটা দল দাঁড়া করানোই তো আসলে মুশকিল হয়ে গেছে শাবি আলোনসোর জন্য। চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য কি ধরনের 11 তিনি নামান, কি ধরনের ব্যাকলাইন তার থাকে সেটাও একটা দেখার বিষয়। অর্থাৎ যে চ্যাম্পিয়ন্স লিগের কথা আমরা বলছি সেটাও আসলে স্বস্তি দিচ্ছে না কোনোভাবেই রিয়াল মাদ্রিদকে। তারা যে ম্যাচটায় হারছে তারা সব কিছুর বিনিময়ে সেই ম্যাচটায় হারছে এবং হারাচ্ছে। এই যে রেকর্ডগুলো রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির, গত বছরও রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি বাধা টপকে গেছে, কিন্তু এই দুই দলকে আলাদা করা খুবই খুবই কঠিন। এই দুই দল যতবার মুখোমুখি হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে বা ইউরোপিয়ান কম্পিটিশনে, তখন আপনি এই জয় হার এবং গোল স্কোরের এই সংখ্যাগুলো দেখলেই বুঝতে পারবেন যে এদেরকে আসলে আলাদা করার উপায় নাই। আর রিয়াল মাদ্রিদ এমন একটা সময় পেপ গুয়ার্দিওলার দলকে পাচ্ছে যখন পেপ গুয়ার্দিওলার দল আবার ছন্দ খুঁজে পেতে শুরু করেছে। তারা এই সপ্তাহে প্রিমিয়ার লিগে আর্সেনালের সঙ্গে দূরত্ব কমিয়েছে, সান্ডারল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে এখন তারা মোটে 2 পয়েন্টে পেছনে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে। অর্থাৎ আপনি ম্যান সিটিকে ফেস করতেই পারেন, কিন্তু সেই ম্যান সিটি এই ম্যান সিটি হওয়ার কথা নয়। দ্য লাস্ট টিম ইউ ওয়ান্ট টু ফেস এইরকম সিচুয়েশনে সেই দলটার নাম সম্ভবত ম্যানচেস্টার সিটি। কিন্তু সান্তিয়াগো বার্নাবিউর সেই হোম সাপোর্টটা হয়তো কাজে দিতে পারে, আবার উল্টোটাও ঘটতে পারে। এই যে ম্যাচটা আমরা দেখলাম সেল্তা ভিগোর সঙ্গে, সেখানে রিয়াল মাদ্রিদ সমর্থকেরা ধীরে ধীরে হতাশ হচ্ছিলেন। ম্যাচের শেষ দিকে গিয়ে ওই হতাশাটা গিয়ে আসছে পড়েছে ফুটবলার এবং কোচের ওপরে। এর মাঝের সময়টায় তারা রেফারির ওপরে দুয়ো দিয়ে যাচ্ছিলেন, কিন্তু সেগুলোতে কাজ না হয়ে সব হতাশা তারা ঝেড়েছেন টিমের ওপরে। এই সান্তিয়াগো বার্নাবিউতে যদি রিয়াল মাদ্রিদ আরও একবার ম্যান সিটির সঙ্গে পিছিয়ে পড়ে, এরপরে বার্নাবিউর কি অবস্থা হবে, সেটা দলের উপরে কি ইম্প্যাক্ট রাখবে, সেটা বোধহয় আরেকটা দেখার বিষয়। এবং এই কারণে এই ম্যাচে ট্যাকটিক্যাল আলাপের চেয়ে মাঠের বাইরের আলোচনা অনেক বেশি চলে আসছে। মাঠের বাইরের একটা প্রশ্ন পেপ গুয়ার্দিওলাকে এই ম্যাচে আগে করা হয়েছে, কারণ পেপ গুয়ার্দিওলা যখন ম্যানচেস্টার সিটির কোচ হয়ে যাচ্ছেন সান্তিয়াগো বার্নাবিউতে, তখন সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে তার রেকর্ডটা একদমই সুবিধার নয়। মানে সবশেষ ম্যাচের বায়ার লেভারকুজেনের কাছে দলটা হেরে গিয়েছিল ঘরের মাঠ অর্থাৎ ইতিহাদ স্টেডিয়ামে। সেই ম্যাচে স্টার্টিং 11-এ বেশ কিছু পরিবর্তন এনেছিলেন পেপ গুয়ার্দিওলা। এবার তিনি আগেভাগে বলে দিচ্ছেন যে আমি আর কোনো পরিবর্তন ভাই করতে চাই না, তোমরা মানে সাংবাদিকরা আমাকে ধুয়ে দিয়েছো লেভারকুজেনের কাছে হারের পরে। তিনি একটা ইঙ্গিত দিয়ে রাখছেন যে তিনি আসলে বার্নাবিউতে তার নিজের দলের খেলাটা খেলতে চান এবং তিনি দলে খুব বেশি পরিবর্তন আনতে যাচ্ছেন না। You destroyed me, so I said I don't want to be destroyed again for substitutions. I want to be kind to you. এটা অবশ্য তিনি মজা করেই বলেছেন, কিন্তু যতই মজা করে বলুন না কেন এই ম্যাচটায় তিনি ওই রকম পরীক্ষা নিরীক্ষা বা ওই যে ওভার থিঙ্কিং যেটা বলা হয় সেটা হয়তো করতে চাইবেন না। এর্লিং হল্যান্ড গোল করছেন, ছন্দে আছেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যান সিটির সেরা পারফরমেন্সটাই সিটি সমর্থকেরা দেখতে চাইবেন। তবে এটুকু বলে রাখা যায় যে এটা যেহেতু বিগ ম্যাচ, রিয়াল মাদ্রিদ তারা জানে এই ম্যাচ হেরে গেলে তাদের উপরে প্রেশার আরও 3 গুণ হবে, তাই রিয়াল মাদ্রিদও ওই ম্যাচটাকে ওভাবেই ডিল করতে চেষ্টা করবে। কিলিয়ান এমবাপে আর ভিনিসিয়াস এবং জুড বেলিংহাম এই 3 জনের একসঙ্গে জ্বলে ওঠা ছাড়া এই পেপ গুয়ার্দিওলা ম্যান সিটিকে টপকে যাওয়া বেশ কঠিন হতে পারে রিয়াল মাদ্রিদের জন্য। আপনার কাছে জানতে চাই এই ম্যাচের প্রেডিকশনটা আপনার কাছে কি? পয়েন্ট নাম্বার 2, ইউ উইল নেভার ওয়াক অ্যালোন। মোহামেদ সালাহর জন্য এই কথা কি আসলে সত্যি?
মোহামেদ সালাহ ইন্টার মিলানের সঙ্গে স্কোয়াড থেকে বাদ পড়ছেন, কারণ লিভারপুল আরও একবার 3-3 গোলে ড্র করেছে এবং লিডসের সঙ্গে ওই নাটকীয় ড্র শেষে যে মিক্স জোনে মোহামেদ সালাহ যা বলেছেন এরপরে গৃহদাহ শুরু হয়ে গেছে। মোহামেদ সালাহ, যিনি লিভারপুলের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা, তিনি আর লিভারপুলে থাকবেন কি থাকবেন না, এই প্রশ্নটাই এখন সবার আগে উঠছে চ্যাম্পিয়ন্স লিগের এইরকম গুরুত্বপূর্ণ ম্যাচের আগেও। যদিও ম্যাচের আগে অর্থাৎ লিভারপুলে যখন লিভারপুল ট্রেনিং করতে নেমেছে সেখানে মোহামেদ সালাহ ছিলেন এবং মোহামেদ সালাহ দলের সঙ্গে ট্রেন করেছেন। ওখানে সব ক্যামেরা খুঁজেছে মোহামেদ সালাহ কি করছেন, মোহামেদ সালাহর সঙ্গে বাকিদের সম্পর্ক কেমন। প্রসঙ্গ হচ্ছে আর্নে স্লটের সঙ্গে তার কোনো কথা হয় নাই। ডমিনিক সবজদাই মোহামেদ সালাহকে জড়িয়ে নিয়েছেন যে মোহামেদ সালাহর জায়গায় এখন ডমিনিক সবজদাই স্টার্ট করছেন, অর্থাৎ শেষ ম্যাচে সান্ডারল্যান্ডের সঙ্গে রাইট সাইডে স্টার্ট করলেন। সব ঝামেলা শুরু হয়েছে মোহামেদ সালাহকে সাইড বেঞ্চে বসিয়ে রেখে। টানা 3টা প্রিমিয়ার লিগের ম্যাচে আর্নে স্লট এই মোহামেদ সালাহকে দলে নেন নাই এবং মোহামেদ সালাহ সেগুলো পছন্দ করেন নাই। সালাহর অবশ্য এইরকম ঠোঁট কাটা মন্তব্য করার একটা অভ্যাস আছে। এই যে প্রথম তিনি কোচের সঙ্গে বিবাদে জড়িয়েছেন তাও নয়, আগের বছর অর্থাৎ 2024-এ যখন লিভারপুলের হয়ে তিনি খেলতে নামবেন এরকম একটা সময় এপ্রিল বা মে মাসের দিকে গিয়ে ইয়র্গেন ক্লপের সঙ্গে তার একটু ঝামেলা হয়েছিল এবং তিনি বলছিলেন যদি মোহামেদ সালাহ এখন কথা বলেন তাহলে লিভারপুলে আগুন জ্বলবে। পরে ইয়র্গেন ক্লপকে জিজ্ঞাসা করা হলো যে ঘটনাটা কি, মানে কি নিয়ে আগুন জ্বালাতে চাইছেন মোহামেদ সালাহ বা কি নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। তখন ইয়র্গেন ক্লপ বলেছেন যে আমি সালাহর সঙ্গে কথা বলেছি, সবকিছু ঠিকঠাক, এই নিয়ে আর কোনো কথা হবে না। ইয়র্গেন ক্লপের যে ক্যাপাসিটি আছে সেটা তো এখনো আর্নে স্লটের হয়ে ওঠেনি। তাই মোহামেদ সালাহ মতো ফুটবলারকে একবার যখন তিনি সাইড বেঞ্চে বসিয়ে দিচ্ছেন আর সালাহ যখন মুখ দিয়ে বলার সিদ্ধান্ত নিয়েছেন তখন আর্নে স্লট নাকি মোহামেদ সালাহ দুজনের একজন থাকবেন এই অনুসিদ্ধান্তে বোধহয় পৌঁছানো যায়। কিন্তু আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি চলুন যে এই যে দুজনের বিবাদ, মানে এক পাশে স্লট অন্য পাশে সালাহ, এই বিবাদের সূচনা কোন জায়গা থেকে? সূচনা হচ্ছে যে লিভারপুল এত টাকা খরচ করে এই সিজনটা স্টার্ট করলো, তাদের কোনো প্লেয়ারের ক্লিক করতে না পারা, রাইট সাইডে আর্নে স্লটের কাছে আর কোনো অপশন না থাকা, মোহামেদ সালাহ ফর্ম যে কিছুটা পড়ে গেছে এটা মোহামেদ সালাহর খেলা দেখলেও বোঝা যায় এবং ডেটাও সেই পক্ষে কথা বলছে। 2025-26-এর সঙ্গে 2024-25-এর তুলনা যদি আপনি করেন মোহামেদ সালাহর, আমি জানি এই সিজন কেবল শুরু হয়েছে কিন্তু আমরা 90 মিনিটস পার গেম এই হিসাবে যদি আসি তাহলে দেখা যাবে গোল অ্যাসিস্ট বলেন আর যাই বলেন সব জায়গাতে ভালো মতো ড্রপ করেছে মোহামেদ সালাহর পারফরমেন্স। শুধুমাত্র একটা জায়গাতে মোহামেদ সালাহ এগিয়ে আছেন গত সিজনের চেয়ে, সেটা হচ্ছে তিনি বেশি ডিস্টেন্স কভার করেছেন। গত সিজনে তিনি 9.3 কিলোমিটার অন অ্যাভারেজ কভার করতেন, এবার তিনি 9.7-এ সেটা নিয়ে গেছেন। এই ছাড়া আর কোনো মেট্রিক্সে আসলে ওইভাবে মোহামেদ সালাহ ডমিনেট করতে পারছেন না। কিন্তু যখন আপনি সালাহকে সাব থেকেও ম্যাচে নামান না, 3-2 গোলে আপনার দল এগিয়ে আছে, এই সময় ব্যবহার করেন না, তখনই আসলে ঝামেলার প্রসঙ্গটা চলে আসে এই দুজনের ভেতরে। এখন এই যে মোহামেদ সালাহ যিনি 420 ম্যাচ খেলেছেন লিভারপুলের হয়ে, তিনি আর লিভারপুলে থাকছেন কিনা এই প্রশ্ন যখন ওয়েন রুনিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওয়েন রুনি তখন বলছেন যে তিনি যদি আর্নে স্লট হতেন তাহলে মোহামেদ সালাহকে তিনি আর দলে নিতেন না। এবং সোমবারের গরম খবর হচ্ছে ডেভিড অর্নেস্টাইন, যিনি নিউ ইয়র্ক টাইমস অথবা আপনি বলতে পারেন দ্য অ্যাথলেটিকের লিড রিপোর্টার, তিনি দাবি করছেন যে লিভারপুল এই মোহামেদ সালাহকে স্কোয়াডে না রেখে তারা যাচ্ছে মিলানে, ইন্টার মিলানের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে। এটা মোহামেদ সালাহর জন্য শাস্তি নাকি অন্য কোনো ইঙ্গিত তা আমাদের জানা নাই, কিন্তু মোহামেদ সালাহ আমাদেরকে জানাচ্ছেন লিভারপুলের হয়ে অ্যানফিল্ডে 13 ডিসেম্বর তিনি যে প্রিমিয়ার লিগের ম্যাচটায় অংশ নেবেন, খেলবেন কিনা সেটা কেউ জানে না, মানে অ্যানফিল্ডে যে ম্যাচটা ব্রাইটনের বিপক্ষে সেই ম্যাচটা তার শেষ হয়ে থাকতে পারে। ওই ম্যাচের পরে 15 ডিসেম্বর তিনি যাবেন আফ্রিকান কাপ অফ নেশনস খেলতে ইজিপ্টের হয়ে। তার আগে তিনি পরিবারকে আমন্ত্রণ জানিয়েছেন অ্যানফিল্ড থেকে বিদায় নিয়ে যাওয়ার জন্য। ওই বিদায়টাই আসলে মোহামেদ সালাহর শেষ বিদায় হয়ে থাকছে কিনা এটাই এখন বার্নিং কোয়েশ্চেন, যার আনসার আমরা কেউ এখনো জানি না। কিন্তু লিভারপুল এই মাঠের বাইরের এত আলোচনার ভেতরে ইন্টার মিলানের এগেইনস্টে কি করবে সেটা হচ্ছে আসল প্রশ্ন। অথচ এই ম্যাচটা হতে পারতো মোহামেদ সালাহর জন্য একটা ভালো অনুষঙ্গ। কিরকম? যে তিনি যেহেতু 3 ম্যাচে বিশ্রামে ছিলেন মোর অর লেস, তাই এই ম্যাচে ইন্টার মিলানের বুড়ো ডিফেন্সের বিপক্ষে মোহামেদ সালাহকে একটা সুযোগ দেওয়া যেত এবং সেই সুযোগটা দিলে হয়তো মোহামেদ সালাহ জ্বলে ওঠার একটা উপলক্ষও পেতেন। সেটা হয়তো লিভারপুলকে সাহায্যও করতো চ্যাম্পিয়ন্স লিগে পিএসভির কাছে সবশেষ ম্যাচে অ্যানফিল্ডে উড়ে যাওয়ার পরে।
কিন্তু অবস্থা চিত্তে সেরকমটা আর মনে হচ্ছে না। আর্নে স্লট সম্ভবত হার্ড লাইনেই হাঁটছেন, যা খবর এই ভিডিও শ্যুট করার সময় পর্যন্ত সেই অনুযায়ী। ইন্টার মিলানের হয়ে এই সপ্তাহটা বেশ ভালো গেছে লাউতারো মার্টিনেজের, তিনি সেরিয়া টপ স্কোরার হয়েছেন। ইন্টার মিলান এর আগে আতলেতিকো মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন্স লিগে হেরেছিল, তার আগের 4টা ম্যাচ তাদের জেতা ছিল। ঘরের মাঠে তারা আবারও জয়ের ধারায় ফিরতে চাইবে। ইন্টার মিলানের সমস্যা আছে, বিগ ম্যাচে তারা জিততে পারছে না। কোমোর বিপক্ষে ম্যাচটাও এক অর্থে বিগ ছিল, যেহেতু কোমো খুব ভালো ফর্মে আছে, কিন্তু সেই অর্থে বড় দল তো নয়। লিভারপুলের সঙ্গে ইন্টার মিলান তাই জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আর আর্নে স্লট যেসব যুক্তি দিচ্ছেন যে কারণে তিনি মোহাম্মদ সালাহকে ব্যবহার করতে পারছেন না, সেটা খাটছে না, কারণ লিভারপুলের পারফরমেন্স তো সেই কথা বলছে না। শেষ 5 ম্যাচের ভেতরে জয় আছে মোটে একটাই, তাও আবার ওই ওয়েস্ট হ্যামের বিপক্ষে। তাই এই সপ্তাহে ইন্টারের ম্যাচে লিভারপুল নিয়ে যত কথা আপনি বলেন, রেজাল্ট ভালো হোক মন্দ হোক, ভালো হলে বলা হবে সালাহকে ছাড়াই এই দল পারে, মন্দ হলে বলা হবে সালাহ নাই কেন তাই এই ঝামেলা হচ্ছে। এই লিভারপুলের ঝামেলা খুব দ্রুত শেষ হচ্ছে না, সেই সংকট আরও বেশি ঘনীভূত হবে, সম্ভবত সেরকমটাই এই মুহূর্তে মনে হচ্ছে। পয়েন্ট নাম্বার 3-তে আমরা যাই, কোন্তে মাস্টার ক্লাস। কারণ নাপোলি ইউভেন্টাসকে হারিয়ে দিয়েছে এবং ইতালির দৈনিকগুলো কোরিয়েরে দেল্লো স্পোর্ট তারা বলছে কোন্তে মাস্টার ক্লাসের কথা। একই সঙ্গে কিউএস তারাও ওই রাসমুস হয়লুনের ছবিটাকে হাইলাইট করছে, যে রাসমুস হয়লুন জোড়া গোল করেছেন এবং জোড়া গোল করে বিয়াঙ্কোনেরিদের বিপক্ষে দলকে জিতিয়ে দিয়েছেন। কেনান ইয়েলদিজ আরও একবার গোল করেছেন, কিন্তু সেই গোলটা শেষ পর্যন্ত কাজে দেয়নি, কারণ আরও একবার লিডে গেছে নাপোলি। এবং স্পালেত্তি, যিনি নাপোলির কোচ ছিলেন, যার হাতে একটা নাপোলির ট্যাটু পর্যন্ত আছে, সেই কোচ প্রথমবারের মতো ইউভেন্টাসের দায়িত্ব নেওয়ার পরে হারলেন গিয়ে এস্তাদিও দিয়েগো আর্মান্দো মারাদোনায়, যেখানে এখন পুরো বছরটা জিতে শেষ করার স্বপ্ন দেখছে নাপোলি। তাদের এই হোম সাপোর্টটাই সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা। এই বছর তারা 13 ম্যাচ জিতেছে, 4টায় তারা ড্র করেছে, একটাতেও তারা হারে নাই। এমন ঘটনা সবশেষ নাপোলি ঘটাতে পেরেছিল একটা বছর তারা না হেরে শেষ করেছে ঘরের মাঠে 1987 সালে, মানে সেই মারাদোনার আমলে। সেই রেকর্ডটা এখন চেজ করছে আন্তোনিও কোন্তের দল। কিন্তু কোন্তের বরাবরের সমস্যা চ্যাম্পিয়ন্স লিগ। এই চ্যাম্পিয়ন্স লিগে এই সপ্তাহে তাদের খেলা জোসে মরিনিওর বেনফিকার বিপক্ষে, ওটা আরেকটা বিগ ম্যাচ এবং ওই ম্যাচে জেতাটা নাপোলির জন্য খুবই জরুরি। বেনফিকার অবস্থাও চ্যাম্পিয়ন্স লিগে খুব বেশি ভালো নয়, তবে নাপোলির এই জায়গায় স্বস্তি আছে, তারা এই মুহূর্তে সবার উপরে অবস্থান করছে। এইসি মিলানের ম্যাচ অবশ্য বাকি আছে, আমরা যখন কথা বলছি সেই দিন রাতে ম্যাচ তোরিনোর বিপক্ষে। এইসি মিলান যদি ওই ম্যাচটা জিতে যায় তাহলে তারা গোল ব্যবধানে এগিয়ে যাওয়ার কথা নাপোলির ওপরে। কিন্তু এই জায়গায় নাপোলির কাজটা ঠিকঠাক মতো করে রাখতে পারছে, এটাই হচ্ছে কোন্তের জন্য সবচেয়ে ভালো খবর। AS রোমা আরও একবার হেরে গেছে এবং গাসপেরিনি টানা 2টো ম্যাচে হেরে বেশ ঝামেলায় পড়েছেন। নাপোলির প্রসঙ্গ আনা যেতে পারে, তারা মাঝে অর্থাৎ মিডউইকে একটা টাই ব্রেকারে কোপা ইতালিয়ার ম্যাচ জিতে প্রোগ্রেস করেছে। কিন্তু AS রোমা, যারা গত সপ্তাহে নাপোলির কাছে হারলো এবং হেরে, গাসপেরিনি বললেন যে ওই বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের খেলাটা তাদেরকে সাহায্য করছে না। এরপরে এই সপ্তাহে যখন তিনি আবার হেরে যান, তখন আর সেই রকম কোনো অজুহাতও তার সামনে থাকে না। নাপোলির জন্য সমস্যা ওই চ্যাম্পিয়ন্স লিগ, এই টিমগুলো এই জায়গাতেই ঢুকছে। তারা একবার সেরিয়াতে ভালো করে তো ইউরোপে গিয়ে ঝামেলায় পড়ে। এইসি মিলানের সেই ঝামেলা নাই, তাই এই মুহূর্তে কিছুটা হলেও এইসি মিলানকে আরেকটু কনসিস্টেন্ট মনে হচ্ছে। পয়েন্ট নাম্বার 4-এ যাই, লিডারদের গল্প। এটা হচ্ছে 3 লিগের 3 শীর্ষ দলের কথাবার্তা এই সপ্তাহে যা ঘটেছে সেসব নিয়ে। শুরু আমরা চলুন করি বার্সেলোনা দিয়ে আর লামিন ইয়ামালকে দিয়ে। বার্সেলোনার জন্য এই অবস্থাটা কত ভালো, চিন্তা করেন যে বার্সেলোনা তারা পয়েন্ট টেবিলে সবার উপরে উঠেছে তো উঠেছেই, তাদের একটা হেলদি লিডও এই মুহূর্তে আছে। রিয়াল মাদ্রিদের তুলনায় 4 পয়েন্টে তারা এগিয়ে। বেতিসের বিপক্ষে 5-3 গোলে তারা জিতলো, যে ম্যাচটা 5-1 হয়েছিল, যে ম্যাচে আরও একবার বার্সেলোনাকে শুরুতে গোল হজম করে এরপরে একটা প্রত্যাবর্তনের গল্প কোট আন কোট সেটা লিখতে হলো। হান্সি ফ্লিকের আন্ডারে এই একটা জায়গায় বার্সেলোনার উন্নতি একেবারে দেখার মতো। এই দলটা মূলত ওই রকম ফিরে আসার দল ছিল না। বার্সেলোনা কখনোই যে একটা প্রত্যাবর্তন করবে, রিয়াল মাদ্রিদ ছিল এরকম ব্যাপারটা তাদের ভেতরে ছিল না। কিন্তু বার্সেলোনার এই দলটার ভেতরে এই আচরণটা হান্সি ফ্লিকের আন্ডারে দেখা গেছে, যেটা আসলে বার্সেলোনার নতুন পরিচয়ও বটে, যেখানে তারা বেতিসের সঙ্গে বড় ব্যবধানে জিতেছে, যদিও আবার 3টা গোল খেয়ে ম্যাচটাকে তারা জমিয়েও তুলেছিল।
এই বার্সেলোনার এই ম্যাচে সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার ছিল ফেরান তোরেসের হ্যাট্রিক, তাই কি? নাকি লামিন ইয়ামালের ফেরান তোরেসের ঠিক পেছনে খেলা, মানে অনেকটা ফলস 9 নাম্বার 10 এরকম কিছু একটা, দুই সাইডে দুটো সাপোর্ট ছিল আর লামিন ইয়ামাল ছিলেন মাঝখানে। ইয়ামাল সাধারণত শুরু করেন কোত্থেকে? রাইট সাইড থেকে, তিনি মূলত ওখান থেকে শুরু করতেন। লিওনেল মেসির ক্যারিয়ারটা একবার চিন্তা করুন, মেসিও একটা সময় বার্সেলোনা হয়ে ডান দিক থেকে শুরু করতেন, এরপর কাট করে ভেতরে ঢুকতেন, পরে গিয়ে পেপ গার্দিওলা তাকে মাঝখানে নিয়ে এলেন এবং মেসির কাছ থেকে তখন আমরা সেরাটা দেখা শুরু করলাম। এখন লামিন ইয়ামাল কোনো না কোনো এক সময় ওই জায়গাটা হয়তো নেবেন, যেখানে এখন ফার্মিন লোপেজ অথবা দানিয়েল মোরা খেলেন, কিন্তু তার একটা প্রোটোটাইপ আমরা সম্ভবত দেখতে পেলাম এই বেতিসের সঙ্গে ম্যাচে। এবং যদি লামিন ইয়ামাল লিওনেল মেসির অর্ধেকও হতে পারেন শেষ পর্যন্ত ক্যারিয়ারের শেষ দিকে গিয়ে, তবুও ওই ম্যাচটার কথা, অর্থাৎ বেতিসের সঙ্গে ম্যাচটার কথা আলাদা করে লোকে বলবে যে এই ম্যাচে প্রথম লামিন ইয়ামালকে দেখা গিয়েছিল ওই রকম একটা পজিশনে। যাই হোক, বার্সেলোনার এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগে বার্সার পয়েন্ট দরকার, খুব জরুরি। নো ক্যাম্পে যে ম্যাচটা ফ্রাঙ্কফুর্টের এগেনস্টে, মনে অনেকের থাকার কথা সাবি যখন এই দলটার কোচ ছিলেন অর্থাৎ বার্সেলোনার, তখন আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে ইউরোপা লিগের একটা ম্যাচ ছিল বার্সেলোনার। সেই সময় বার্সা সমর্থকেরা টিকিট বিক্রি করে দিয়েছিলেন নিজেদের এবং তারা ধরে নিয়েছিলেন এই ম্যাচে তাদের দল বার্সেলোনা জিতে যাবে। সেই টিকিটগুলো কিনে নিয়েছিল আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট। ওই মাঠে সমর্থক বেশি হয়ে গেছিল বার্সেলোনার তুলনায় ফ্রাঙ্কফুর্ট ওই ম্যাচ জিতে চলে গিয়েছিল পরের রাউন্ডে। এরপরে ইউএফা তাদের টিকেটিং পলিসিও পর্যন্ত পরিবর্তন করেছিল এই ম্যাচে, তাই আরেকটা বৃত্ত পূরণের ম্যাচ হিসেবে অনেকে দেখতে পারেন। এবার আরেক লিডার আর্সেনালের কথা। আর্সেনাল এখন 2 পয়েন্টে এগিয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে। অ্যাস্টন ভিলার সঙ্গে আর্সেনাল যে হারটা হারলো, এরপরে এই হচ্ছে তাদের ওই বুয়েন্দিয়ার কাছে গোল হজম করার পরে অবস্থা, এবং এই ছবিটা আর্সেনালের ওই মুহূর্তটা ভালোভাবে ব্যাখ্যা করতে পারছে। কিন্তু আর্সেনালকে নিয়ে আপনি কি শঙ্কায় থাকবেন? আর্সেনাল সমর্থকেরা কি চিন্তা করবেন যে হাতি মগডাল থেকে পড়ে যাচ্ছে? সম্ভবত আর্সেনালের পারফরমেন্সের কারণে এখনও সেই রকম গুরুতর শঙ্কার কারণ আর্সেনালের জন্য তৈরি হয় নাই। কিন্তু আর্সেনালকে আসলে সামনের দিনগুলোতে এই পরীক্ষাটা দিতে হবে। যখন আপনার ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলে ম্যানচেস্টার সিটি আর বাকি যে কোনো দল, তার ভেতরে একটা বিস্তর ফারাক আছে। ম্যান সিটি যেহেতু গত কয়েকবারের চ্যাম্পিয়ন, গতবার বাদ দিলে তার আগের টানা 4 বারের চ্যাম্পিয়ন, এবং এই আর্সেনালের সবচেয়ে বড় শত্রু হিসেবে দেখা দিতে পারে টাইটেল রেসে, সেখানে আর্সেনাল যখন একবার প্রেসারে পড়বে তখন তারা কি করে ডেলিভার করতে পারে সেটা একটা দেখার বিষয়। এই বছর প্রিমিয়ার লিগে যে ফিক্সচার, তাতে আর্সেনাল খেলবে আরও 4টা ম্যাচ, উলভস, এভারটন, ব্রাইটন, অ্যাস্টন ভিলা, মানে অ্যাস্টন ভিলার সঙ্গে আরেকটা ম্যাচ তাদের বাকি আছে, হোম ম্যাচটা ইন্টারেস্টিং, সেটা এই মাসেই। আর ম্যান সিটি 3 ম্যাচ, ক্রিস্টাল প্যালেস, ওয়েস্ট হ্যাম, নটিংহ্যাম ফরেস্ট, এই 3টা ম্যাচ বাকি। এই 4টার কোনো একটাতেই পথ হারালে তখন যখন পয়েন্টের খেলাটা শুরু হয়ে যাবে, তখন আসলে মিকেল আর্তেতার আর্সেনাল আসলেই সেই সলিড পারফরমেন্স দেখাতে পারে কিনা সেটা একটা দেখার বিষয়। কারণ এটা আমরা জানি, অবধারিতভাবেই জানি, যে ম্যান সিটি যদি একবার টপে যায় তারপরে বোধহয় সেই ম্যান সিটিকে আমরা আবারও ফাইনালি খুঁজে পাবো, যাকে আমরা এখনো গত 1.5 বছর সময় জুড়ে দেখতে পারি নাই। তাই আর্সেনালের আসলে স্বস্তিতে থাকার কোনো রকম কোনো উপায় নাই। আর ওপাশে বুন্দেসলিগায় ভালো 8 পয়েন্টের লিডে আছে বায়ার্ন মিউনিখ, সেসব আর না দেখায়, কিন্তু হ্যারি কেইনের হ্যাটট্রিকটা নিয়ে কথা বলা দরকার। হ্যারি কেইন বদলি হিসেবে নামলেন কারণ বিশ্রাম দেওয়া হয়েছিল, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আছে স্পোর্টিং সিপির সঙ্গে, তো বদলি হিসেবে নেবে তিনি আবার একটা হ্যাটট্রিকও করে দিলেন, যেটা ছিল তার বুন্দেসলিগার 10ম হ্যাটট্রিক। 76 ম্যাচ মোটামুটি লেগেছে তার এই 10টা হ্যাটট্রিক করার জন্য। এই হচ্ছে ম্যাচের সংখ্যা, মানে 10টা হ্যাটট্রিক করার জন্য সবচেয়ে কম ম্যাচ লেগেছে হ্যারি কেইনের বুন্দেসলিগায়। এটা ইটসেলফ একটা রেকর্ড। গার্ড মুলারের লেগেছিল 161 ম্যাচ। এখানে কারা কারা আছেন? মারিও গোমেজ, আরেকজন বুন্দেসলিগা লেজেন্ড, আর ফিশার, তার লেগেছিল 241। রবার্ট লেভানডস্কি 324 ম্যাচ লেগেছে। হ্যাটট্রিকের কিং, তাই নামটা আমরা দিয়েছি হ্যাটট্রিক কেইন। ওপাশে মানে লিগ আতে লস এখনো সবার উপরে আছে, মার্সেই আবার পয়েন্ট খুঁয়েছে এবং তারা টাইটেল রেস থেকে অনেকটুকু ছিটকে গেছে। এবার আমরা পয়েন্ট নাম্বার 5-এ চলে আসি। মেসির ডিসেম্বর, বুস্কেটস আর আলবার বিদায়। ডিসেম্বর মানে লিওনেল মেসির হাতে একটা শিরোপা। 2022-এ দেখেছেন, 2025-এ এসে দেখলেন, এবং এমন একটা দলের হয়ে তিনি শিরোপা জিতলেন যে দলটা 2023 সালে এই লিওনেল মেসিকে দলে নিয়ে এসেছিল, যে দলটা ছিল অখ্যাত, অবশ্য কিছুটা বিখ্যাত, কারণ ডেভিড বেকহ্যাম যে দলের মালিক থাকেন সেই দলটা তো আর কোনোভাবেই অখ্যাত থাকতে পারে না। কিন্তু সেই দলে তো মেসির যাওয়ার কথা ছিল না। সবাইকে অবাক করে দিয়ে যখন মেসিকে তারা দলে নিয়েছিল তখন তারা এই স্বপ্নটাই দেখেছিল, এবং এই স্বপ্নটা পূরণ হলো মূলত বার্সেলোনার ওই স্কোয়াড দিয়ে। স্কোয়াড তো না, ওটাকে একটা আলাদা দল আমরা বলতে পারি, তাই না? ইয়র্দি আলবা, লুইস সুয়ারেজ, সেরহিও বুস্কেটস, লিওনেল মেসি আর দলের কোচ হাভিয়ের মাসচেরানো।
মেসির এই শিরোপা জিততেই চলেছেন একটার পর একটা, এবং কোনো অপ্রাপ্তি তার থাকলো না। যেখানেই তিনি লিগ খেলতে গেছেন সেখানেই তিনি শিরোপা জিতেছেন। যখন তিনি ইন্টার মায়ামিতে গিয়েছিলেন, ইন্টার মায়ামি তখন রেলিগেশন জোনে ঘুরপাক করছিল, আগের বছর জিততে পারেন নাই। এইবার ঠিকই গিয়ে তিনি এই শিরোপাটা জিতে দিলেন ইন্টার মায়ামিকে। নিজেও ডেভিড বেকহাম এই শিরোপা জিতেছিলেন এলএ গ্যালাক্সির হয়ে। সেটা ইন্টার মায়ামিকে হয়তো সাহায্য করবে, কিন্তু এই ম্যাচটাকে লোকে হয়তো মনে রাখবেন আরও বিশেষ করে আলাদাভাবে, সেটা হচ্ছে সেরহিও বুস্কেটস এবং ইয়র্দি আলবার জন্য। লিওনেল মেসিও তার নিজের ওপর থেকে আলোটা সরিয়ে তাদেরকে নিয়ে এই কথা বলেছেন, অ্যান্ড আই এম ট্রুলি হ্যাপি দ্যাট দে ক্যান লিভ ইন দিস ওয়ে সেলিব্রেটিং আ টাইটেল। দে আর দ্য বেস্ট ফ্রেন্ডস, আই লাভ দেম ভেরি মাচ, আই এম গ্রেটফুল টু হ্যাভ শেয়ার্ড অলমোস্ট মাই এন্টায়ার ক্যারিয়ার প্লেয়িং উইথ দেম অ্যান্ড এন্ডিং ইট উইথ দেম লাইক দিস। আই উইশ দেম দ্য বেস্ট। লিওনেল মেসি বিং জাস্ট লিওনেল মেসি, তিনি জানেন যে সব আলো তার উপরে এসে পড়বে। তিনি বরং ধন্যবাদ দিতে চাইলেন তার দুই পুরনো সতীর্থকে। লিওনেল মেসির অনেক ঋণ এই দুজনের কাছে। একজন তো জর্দি আলবা, যার সঙ্গে তার সরাসরি গোলের সম্পর্ক বা গোল করানোর সম্পর্ক, আর সেরহিও বুস্কেটস, যিনি ওই বার্সেলোনার বিখ্যাত দলের মূল নিউক্লিয়াস, যিনি না থাকলে বার্সেলোনার ওই সাফল্য হয়তো কোনোদিনই আসতো না। এই দুজন ফুটবলার স্পেশালি সেরহিও বুস্কেটস স্পেশালেরও স্পেশাল। সিডিএম পজিশনটাই তিনি আসলে নতুন করে ডিফাইন করেছিলেন। এমন সিডিএম আমরা আসলে আর কখনো দেখবো কিনা সংশয় তাই থেকেই যায়। এই ছিল আমার এই সপ্তাহের পাঁচ মিশালি। আমি জানি অনেক কিছু মিস হয়ে গেছে, আপনি আছেন, কমেন্ট সেকশন খোলা আছে, আমি সেগুলো মাঝে মধ্যে পড়িও বটে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.